রথযাত্রায় সারা দেশের নজর থাকে পুরীর জগন্নাথ মন্দিরে। দেশের পাশাপাশি বিদেশেরও বহু পর্যটক এই জগন্নাথ মন্দির দর্শন করতে পুরী আসেন। বিশ্বাস, ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করছেন। তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠিত। পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবে বলেই ধারণা এবং বিশ্বাস ভক্তদের। 800 বছরের পুরনো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার বৈজ্ঞানিক ভিত্তি অনেকে মনে করেন যে খুঁজে পাওয়া সত্যি দুষ্কর। দেশের তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হল পুরীর এই জগন্নাথ মন্দির। সারা বছরই এই মন্দিরে পুণ্যার্থী ও পর্যটকদের ভিড় লেগেই থাকে। রথযাত্রার সময় তো পুণ্যার্থীদের ভিড় একেবারে উপচে পড়ে। সারা পৃথিবীর ক্যামেরা তাক করে থাকে এই জগন্নাথ মন্দিরের দিকে। দেশের পাশাপাশি বিদেশেও বহু পর্যটক এই দিনে এই জগন্নাথ মন্দির দর্শন করতে পুরীতে আসেন। তাদের বিশ্বাস, আস্থা সবকিছু মিলিয়ে এই মন্দির হয়ে ওঠে আস্থার এক অন্যতম পীঠস্থান। এই জগন্নাথ মন্দিরকে ঘিরে বহু লৌকিক কথা প্রচলন রয়েছে, বহু ঐতিহ্য রয়েছে। এছাড়াও এমন কিছু অনেকে মনে করেন যে অনেক অমীমাংসিত রহস্য যারা ভক্তরা রয়েছেন তারা এইটাকে বিশ্বাস এবং আস্থাটাকে নিয়ে তারা এই জগন্নাথ মন্দির দর্শনে আসেন এই পবিত্র রথযাত্রার দিনে। তো আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই বিষয়গুলো সম্পর্কেই একটু জানব, যেটা সাধারণত অনেকের আস্থা, বিশ্বাস এবং বিজ্ঞানের অনেকে মনে করেন যে তার ঊর্ধ্বে এই সমস্ত বিষয়গুলো ঘটে চলেছে এই পুণ্য স্থানটাকে ঘিরে, এই জগন্নাথ মন্দিরকে ঘিরে। 10টা বিষয় আজকে আপনাদের সামনে এমনই তুলে ধরব। প্রথম, পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় 45 তলা বাড়ির সমান উঁচু। সেই মন্দিরের একেবারে চূড়ায় একটি পতাকা লাগানো রয়েছে। আশ্চর্যজনক বিষয় হলো, যেদিকে হাওয়া চলে সবসময় তার বিপরীত দিকেই এই পতাকাটা ওড়ে। এই পতাকা নিয়মিত পরিবর্তন করা হয়, কিন্তু হাওয়ার সঙ্গে পতাকা ওড়ার দিক কখনো বদল হয় না। দ্বিতীয়ত, জগন্নাথ মন্দিরটি প্রায় 4 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং 214 ফুট উঁচু। অথচ এই মন্দিরের চূড়ার কোনো ছায়া দেখা যায় না, যা সাধারণ বিজ্ঞানের সঙ্গে মেলানো যায় না। তৃতীয়, যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির, তার ওপর দিয়ে পাখি ওড়ার ঘটনা একটা সাধারণ বিষয়, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনো কোনো পাখি বসতে দেখা যায় না। এমনকি মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি উড়তেও দেখা যায়নি। পরবর্তী, জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো রয়েছে। আশ্চর্যজনক বিষয় হলো, যে কেউ কোনো প্রান্ত থেকে, যে কোনো প্রান্ত থেকে ওই চক্রের দিকে তাকান, মনে হবে চক্রটি তার দিকেই ঘোরানো রয়েছে। আরো আশ্চর্যজনক বিষয় হলো, চক্রটির ওজন প্রায় 1 টন। 12 শতকের মন্দিরটি তৈরির সময় এটি চূড়ায় বসানো হয়েছিল, কিন্তু সেই সময় প্রযুক্তি বিশেষ উন্নত ছিল না, আমরা জানি সকলেই। ফলে কিভাবে চূড়ার ওপর অত ভারী চক্রটি এত নিখুঁতভাবে বসানো হলো তা নিয়েও অনেকের মধ্যে অনেক সংশয় রয়েছে। এছাড়াও প্রতি 8, 12 ও 19 বছর অন্তর পুরীর জগন্নাথ মন্দিরের বিগ্রহ বদল করা হয়, অর্থাৎ পবিত্র নিম গাছের কাঠ দিয়ে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার নব কলেবর করা হয়, আর পুরনো মূর্তি কৌহিল বৈকুণ্ঠের কাছে পুঁতে দেওয়া হয়। আশ্চর্যজনক বিষয় হলো, জগন্নাথ দেবের নবকলেবরের জন্য যে গাছটি নির্বাচিত করা হয় সেটি মন্দির কর্তৃপক্ষের নির্ধারিত এক কাঠুরে গোপনে 21 দিন ধরে কাটেন, কিন্তু তাহা কেউ জানতে পারে না। কোথা থেকে কাটছেন, কিভাবে কাটছেন, কে কি বিষয়, সেটা আজ অবধি জানা সম্ভব হয়নি। পরবর্তী, মূর্তি বদল। নবকলেবরের পর মূর্তি বদল করা হয় বিশেষ নিয়ম মেনে। জগন্নাথ মন্দিরের
প্রবীণ পুরোহিতের চোখ বেঁধে হাতে দস্তানা পরিয়ে এই মূর্তিটি বদল করা হয়। সেই সময় গোটা শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং মন্দিরের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কথিত আছে মূর্তি বদল করা কেউ যাতে দেখে না ফেলে, এবং যদি কেউ দেখে ফেলে তার বড় ক্ষতি হতে পারে বলে এমনই লৌকিক মুখে প্রচার রয়েছে। এবং এমনও প্রচার রয়েছে যে তার চোখ নাকি নষ্ট হয়ে যেতে পারে। যদি এমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু আজ পর্যন্ত এই প্রথার কখনো কোনো অবমাননা হয়নি এবং যিনি সেই মূর্তি বদল করেন তিনি তার চোখ বাঁধা অবস্থাতেও খুব নিখুঁতভাবে এই কাজটি সম্পন্ন করেন। এছাড়াও পরবর্তী আরেকটি বিষয় রয়েছে, মন্দিরের প্রসাদ, যেটা মহাপ্রসাদ হয়, সেই মহাপ্রসাদ তৈরির যে বিধি। পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয়। এই রান্নাঘরে জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়াও একটু অন্যরকম। মাটির তৈরি উনুনে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের ওপর আরেকটি পাত্র, পরপর 7টি পাত্র এইভাবে রাখা হয় এবং সেগুলি পরপর বসিয়ে সেই রান্না চাপানো হয়। আজও এভাবে রান্না করা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, প্রথমে ওপরের যে পাত্র, সেই পাত্রের রান্না সেদ্ধ হয়, যেটা স্বাভাবিকভাবে সব থেকে নিচের পাত্র সেদ্ধ হওয়ার কথা আগে, কিন্তু সেটা হয় না, তার বিপরীতটা হয়। তারপর এক এক করে নিচের দিকের পাত্রগুলো রান্না হতে থাকে। উনুনের ওপর যে পাত্রটি বসানো, সেটির রান্না সব থেকে শেষে সম্পন্ন হয়। মন্দিরে যতই ভক্ত আসুক, কখনো আজ পর্যন্ত এই মহাপ্রসাদ কম পড়েনি। প্রতিদিন জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে 5 দফায় ভোগ দেওয়া হয়। এছাড়া রোজ 56 ভোগ দেওয়া হয়, যার মধ্যে ডাল, ভাত, সবজি থেকে মিষ্টি, বাদাম সহ নানান ধরনের খাবার থাকে। মন্দির চত্বরে এই যে ভোগ, সেই ভোগ ভক্তরা গ্রহণ করতে পারেন। এছাড়া আরেকটা আশ্চর্যের বিষয় রয়েছে, সেটা হচ্ছে ঢেউয়ের শব্দ। যারা পুরীর এই জগন্নাথ মন্দিরে গিয়েছেন তারা জানেন যে এই জগন্নাথ মন্দির থেকে সমুদ্র খুব একটা বেশি দূরে নয়। পুরীর সমুদ্রের গর্জন সেই সম্পর্কে কে না জানে। অনেক দূর পর্যন্ত সমুদ্রের এই গর্জন কিন্তু স্পষ্ট শোনা যায়, কিন্তু জগন্নাথ মন্দিরের ভিতর প্রবেশ করলে সমুদ্রের এই যে গর্জন, ঢেউয়ের এই যে শব্দ, সেই কোনো কিছুই শোনা যায় না। কথিত আছে দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভিতর নীরবতা বজায় থাকবে, তাই মন্দিরের ভিতর সমুদ্রের কোনো শব্দ আজ পর্যন্ত শোনা যায় না। হাওয়ার গতি, এটাও একটু অন্যরকম বিষয়। সাধারণত সমুদ্র উপকূলবর্তী এলাকায় দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে এবং রাতে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের কাছে দিনে ও রাতে উভয় সময় উল্টো দিকে হাওয়া চলে, যার কারণ আজ পর্যন্ত অনেকে খুঁজে পাননি। যাই হোক, এই কয়েকটি বিষয় যারা লৌকিক, অলৌকিক এবং আস্থা, এই সব কিছু মিলিয়ে এই যে পুরী, তার যে মাহাত্ম্য, তার যে আধ্যাত্মিক বিশ্লেষণ, সেটাকে আরো অনেক গুণে বাড়িয়ে দেয়। এই ধরনের ছোট ছোট প্রতিবেদনের জন্য অবশ্যই আপনাদের চোখ রাখতেই হবে টাইমস 14 বাংলার ফেসবুকের পেজে, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।